কতগুলো মানে শর্টকাট আরেকবার বলে দিব, অসুবিধা নেই। দেখেন, তো আমরা তাহলে কি বললাম যে জেড টেস্ট হচ্ছে আপনার মানে যদি বিফোর ইমপ্রুভমেন্ট কোন একটা রাস্তায় অনেকগুলো স্পট স্পেসের ডাটা থাকে, ওইগুলোর সাথে আপনার আফটার ইমপ্রুভমেন্ট যদি আবার অনেকগুলো স্পট স্পেসের ডাটা আপনি পান, এই দুই ডাটার এভারেজের মধ্যে তেমন কোনো সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট আছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে কি টেস্ট করা, জেড টেস্ট করা। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে জেড টেস্ট আমরা কেমনে করব? দেখেন যে আচ্ছা জেড টেস্টে আমাদের মেইনলি দুইটা ভ্যালু লাগবে, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস প্রথমে বলি যে জেড টেস্টটা মনে রাখবেন যে জেড টেস্ট নর্মাল ডিস্ট্রিবিউশন যে ডাটাগুলো ফলো করে মানে ওই ডাটাগুলোর জন্য জেড টেস্ট করা যাবে। নর্মাল ডিস্ট্রিবিউশন কি জিনিস? নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে মনে করেন যে আপনার কাছে এরকম বিফোর ইমপ্রুভমেন্ট অনেকগুলো ডাটা আছে, যে ডাটাগুলো মনে করেন এরকম যে কি বলবো 30 মাইল পার আওয়ার এক জায়গার স্পট স্পিড, 31 মাইল পার আওয়ার আরেক জায়গার স্পট স্পিড, 32 মাইল পার আওয়ার আরেক জায়গার স্পট স্পিড, এরকম অনেক স্পট স্পিডের ডাটা আছে। আপনি যদি সবগুলোর মধ্যে পার্থক্য চিন্তা করেন এভারেজের সাথে, এই সবগুলা মানে আপনি এভারেজ করতে পারবেন না আপনার বিফোর ইমপ্রুভমেন্ট যতগুলো স্পট স্পিডের ডাটা আপনার কাছে আছে, আপনি সবগুলোকে এভারেজ করতে পারবেন নাকি পারবেন না? কোনটা স্যার পারবো স্যার। পারবেন? এভারেজের সাথে আবার প্রত্যেকটার পার্থক্য বের করতে পারবেন। মনে করেন আমি 30 31 32 এভারেজ করে পাইলাম 31 পাইলাম, ঠিক আছে। তো এই 31 এর সাথে 30 এর পার্থক্য কতটুকু, এই 31 এর সাথে আবার 31 এর পার্থক্য কতটুকু, আবার 31 এর সাথে 32 এর পার্থক্য কতটুকু, আমি এই ডিফারেন্স গুলো বের করতে পারবো না? তো আমি যদি এই ডিফারেন্স গুলা গ্রাফে প্লট করি মানে গ্রাফে বসাই, তাহলে হয়তো মানে দেখবেন যে গ্রাফের শেপটা এরকম আসতে পারে, এরকম। এটাকে বলা হচ্ছে বেল শেপ, মানে ঘন্টার মতো, অথবা নরমালি ডিস্ট্রিবিউটেড বলো, ঠিক আছে, নরমালি ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা বোঝা গেছে? জি স্যার। এখন দেখেন এইটার দুই দিকে দুইটা মাথা না, মনে করেন এটা যদি 0 হয় এদিকে হচ্ছে পজিটিভ মান, এদিকে কি মান? নেগেটিভ। নেগেটিভ মান। এটার মাথা হচ্ছে দুইটা, এটাকে হচ্ছে টু টেইল টেস্টও বলে, টু টেইল জেড টেস্ট। কি বলে? টু টেইল জেড টেস্ট। মানে লেজ লেজ, যেহেতু দুই দিকে দুইটা লেজের মতো আছে জন্য এটাকে বলে টু টেইল জেড টেস্ট। এখন যদি এটা দেখতে শুধু এরকম হইতো তাহলে এটাকে কি বলতাম? ওয়ান টেইল জেড টেস্ট। মানে অর্ধেক মানে বেলের মানে ঘন্টার অর্ধেক থাকতো, অর্ধেক যদি গায়েব হয়ে যেত তাহলে এটাকে হচ্ছে কি ওয়ান টেইল জেড টেস্ট বলতাম। এখন দেখেন আমার বিফোর ইমপ্রুভমেন্ট যে ডাটাগুলা পাইছি ওইগুলাও হচ্ছে যদি এরকম নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, মানে ওইগুলোর মধ্যেও পার্থক্যগুলা এভারেজের সাথে যে পার্থক্যগুলা, ওই পার্থক্য যদি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে এবং আফটার ইমপ্রুভমেন্ট মানে আমি হচ্ছে রাস্তার কোনো একটা সংস্কার কাজ করছি, রাস্তার কোনো একটা ইমপ্রুভমেন্ট ঘটাইছি, ওই ইমপ্রুভমেন্ট ঘটানোর পরে আমি হচ্ছে কি করলাম আবার স্পট স্পিডের ডাটা নিলাম। তো আবার হচ্ছে আফটার ইমপ্রুভমেন্টে তো আমি যে স্পট স্পিড গুলা পাবো মনে করেন পাইলাম হচ্ছে 35 40 31 42, এগুলো হচ্ছে আফটার ইমপ্রুভমেন্ট স্পট স্পিডের ডাটা। এগুলোর আমি এভারেজ করতে পারি, তারপর এভারেজের সাথে প্রত্যেকটার পার্থক্য বাইর করে দেখতে পারি। তো এই ডিফারেন্স গুলাও যদি আপনার এরকম নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, তার মানে কি হচ্ছে বিফোর ইমপ্রুভমেন্টও নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করতেছে, আফটার ইমপ্রুভমেন্টও নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করতেছে। এখন যেটা হচ্ছে দেখেন যে আমরা দেখব যে আমাদের এই মানে ইমপ্রুভমেন্টটা আসলে সিগনিফিকেন্ট হয়েছে নাকি হয়নি। এটা দেখার উপায়টা কি? দেখার উপায়টা হচ্ছে আপনাকে দুইটা ভ্যালু বের করতে হবে জেড এর, ঠিক আছে। একটা হচ্ছে জেড ক্যালকুলেটেড, একটা হচ্ছে জেড ক্রিটিক্যাল। মনে থাকবে কি 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 বের করতে হবে? জেড এর দুইটা ভ্যালু, একটা হচ্ছে কি জেড ক্যালকুলেটেড, আরেকটা কি জেড ক্রিটিক্যাল। বুঝতেছেন? জি স্যার। আচ্ছা এখন দেখেন এই যে জেড ক্রিটিক্যালটা, এইটা হচ্ছে আমার এই যে জোনটা আছে, মানে এটা একটু দাঁড়ান, এটা এই অংশটাও আছে, মানে এই পুরা অংশটা আর কি,
এই দুই দিকের লেস বাদে মাঝখানের অংশটা। আচ্ছা, তো জেড ক্রিটিক্যালের ভ্যালুটা হচ্ছে এই অংশটাতে পড়বে, ঠিক আছে? এই ভ্যালুটা কিভাবে বাইর করবো আমি একটু পর দেখাচ্ছি, জেড ক্রিটিক্যালের ভ্যালুটা কেমনে বাইর করবো। আর জেড ক্যালকুলেটেড এর ভ্যালুটা যদি আমার এই মাঝখানের অংশটাতে পড়ে, মানে যে অংশটাতে জেড ক্রিটিক্যাল আছে, তাহলে বুঝতে হবে যে তেমন কোনো সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট হয় নাই। আর যদি জেড ক্যালকুলেটেড এর ভ্যালুটা এই মাঝখানের অংশটাতে না পড়ে এই অংশটাতে পড়ে বা এই অংশটাতে পড়ে, মানে যে অংশগুলো হচ্ছে কি লেজের অংশ, মানে মনে করেন যে এই যে এই অংশটাতে পড়ে, এখন যে সাদা দাগ আইলাম এই অংশটাতে, অথবা হচ্ছে এই অংশটাতে পড়ে, এই বাম দিকের এই লাল অংশটাতে পড়ে, ঠিক আছে? তাইলে হচ্ছে কি বুঝতে হবে আপনাদের, মানে সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট হয়েছে। কথা কি মানে বুঝতেছেন নাকি একটু প্যাচিল্লা মনে হচ্ছে কোনটা? স্যার পেঁচানো স্যার। জিনিসটা সহজ, মানে ক্যালকুলেশনটা যখন করবেন মানে এত কিছু না বুঝলেও চলবে আসলে, বেসিক আইডিয়াটা দিয়ে রাখতেছি আর কি। যদি দেখেন মানে মেইনলি এই জেড টেস্টটাকে হাইপোথিসিস টেস্টও বলে, হাইপোথিসিস, ঠিক আছে? আপনার মানে নাল হাইপোথিসিস, মানে হাইপোথিসিস যেটা প্রথম ওইটা ধরবেন যে কি সিগনিফিকেন্ট কোনো একটা ইমপ্রুভমেন্ট হয়েছে। আপনার নাল হাইপোথিসিসকে আমরা প্রকাশ করি হচ্ছে এইচ নট দিয়ে, ঠিক আছে? এইচ নট হচ্ছে নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস আমরা কি ধরতেছি যে আফটার ইমপ্রুভমেন্ট আর বিফোর ইমপ্রুভমেন্টের মধ্যে স্পট স্পিডের যে মানে কাহিনী হইতেছে, স্পট স্পিডের সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট হইছে রাস্তার ইমপ্রুভমেন্টের কারণে। আর নাল হাইপোথিসিস যদি আমরা ধরি যে ইমপ্রুভমেন্ট হইছে বা মানে সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট হইছে, তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস এটাকে প্রকাশ করা হয় H1 দিয়ে। আমরা H1 কি ধরবো? ইমপ্রুভমেন্ট হয় নাই, ঠিক জি আছে? স্যার। যদি নাল ধরি ইমপ্রুভমেন্ট হইছে, তাহলে অল্টারনেট কি হবে? ইমপ্রুভমেন্ট হয় নাই। ইমপ্রুভমেন্ট হয় নাই মানে কি আমি আমার নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দিচ্ছি না? নাল কি মানে নাল হাইপোথিসিস কি ধরছি? ইমপ্রুভমেন্ট হইছে। তো যদি ইমপ্রুভমেন্ট না হয়, যদি H1 সত্যি হয়, তাহলে আমি কি করতেছি? নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দিচ্ছি না? কথা বুঝতেছেন না আজকে? বুঝতেছেন স্যার। আচ্ছা, আপনাদের ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি খায় কে? স্যার বেশি খাইছে শাহিন। আলিফ। আলিফ না স্যার শাহিন। আলিফ আপনি বেশি খান না? স্যার আচ্ছা ঠিক আছে, শাহিন বেশি খায়। মনে করেন আপনারা নাল হাইপোথিসিস ধরছেন যে শাহিন একজন খাদক। জি স্যার। এখন তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস কি হবে? শাহিন খাদক না, ঠিক ও আছে? আচ্ছা। এখন আপনার যদি অল্টারনেটিভ হাইপোথিসিসটা সত্যি হয় যে শাহিন আসলে খাদক না, তাহলে আপনি কি করতেছেন? এই নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দিচ্ছেন না? জি স্যার। আবার যদি আপনার নাল হাইপোথিসিস সত্যি হয়, তাহলে আপনি কোনটাকে রিজেক্ট করতেছেন? অল্টারনেটিভটাকে। মানে একটা সত্যি হলে আরেকটা মিথ্যা হবে। জি স্যার। এখন আপনার যদি জেড এর ভ্যালু, মানে এই জেড ক্যালকুলেটেড এর ভ্যালু, জেড কার ভ্যালু? জেড ক্যালকুলেটেড এর ভ্যালু এই জোনের মধ্যে পড়ে, এই যে মাঝখানে যে সবুজ পাহাড়ের মতো অংশটা, এই দুই লেঞ্জা বাদে, লেঞ্জা মানে হচ্ছে লেজ আর কি, লেজ, এই দুইটা টেইল বাদে যদি মাঝখানের অংশটুকুতে পড়ে, তাহলে হচ্ছে আপনাকে নাল হাইপোথিসিস রিজেক্ট করতে হবে, অল্টারনেট হাইপোথিসিস একসেপ্ট করতে হবে, ঠিক আছে? কথা কি জি বোঝা স্যার। গেছে? জি আর স্যার বুঝছি। যদি মানে এই মাঝখানের অংশটুকুতে না পড়ে, যদি এই দুই দিকের লেজের অংশটুকুতে পড়ে, এই লেজের অংশটুকুতে পড়ে, তাহলে আপনাকে নাল হাইপোথিসিস একসেপ্ট করতে হবে, অল্টারনেট হাইপোথিসিস কে রিজেক্ট করে দিতে হবে। স্যার লেজের দিকে পড়লে স্যার প্লাস মাইনাস কি ভ্যারি করবে স্যার? ওরকম কিছু চিন্তা নাকি করতে স্যার হবে যে না, কোনো এক সাইডে পড়লে হইছে? যেমন এক সাইডে পড়লেই হইছে, ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, মানে আপনার মানে জোন চিন্তা করবেন, যদি এই জোনে পড়ে, এই জোনটাতে পড়ে, এই জোনটাতে পড়লে হচ্ছে কি আপনার নাল হাইপোথিসিস কে একসেপ্ট করতে পারবেন না, নাল হাইপোথিসিস কে রিজেক্ট করতে হবে, অল্টারনেটটাকে একসেপ্ট করতে হবে যে শাহিন জি আসলে স্যার। খাওয়া না। আর যদি এই লেজের দিকে পড়ে, এই অংশটাতে পড়ে বা এই অংশটাতে পড়ে, তাইলে কি আপনাকে নালটাকে একসেপ্ট করতে হবে যে শাহিন খাওয়া, আর অল্টারনেটটাকে রিজেক্ট করতে হবে যে শাহিন মানে খাওয়া না। অল্টারনেটটা জি রিজেক্ট হয়ে স্যার। যাবে, নালটা একসেপ্ট হবে। বোঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। শাহিন কি মনে কষ্ট পাইছেন? আচ্ছা স্যার
আপনারা যেহেতু আজকে ওরা খাদক বলছে, পুরা ক্লাস হচ্ছে যদি আল্লাহর রহমতে করোনা টরোনা ঠিক হয়ে যায়, আপনারা বিরিয়ানি খাওয়া হবে, ঠিক আছে? পুরা ক্লাস, কারণ ওরাই আপনাকে আজকে খাদক বানাইছে। না না স্যার, ওরা স্যার তো ভালো না স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আমরা একটা ছোট্ট ম্যাথ দেখবো যে আমরা কিভাবে এই জেড ক্রিটিক্যাল এর ভ্যালু বের করতে পারি, জেড ক্যালকুলেটেড এর ভ্যালু বের করতে পারি, কিভাবে আমরা মানে চেক দিতে পারি যে আসলে আমাদের সিগনিফিকেন্ট কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে নাকি হয় নাই। ঠিক আছে, একটা ছোট্ট ম্যাথ দেখলেই আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথটা খুবই সহজ, মানে থিওরি এত কিছু আসলে আপনাদের মনে রাখা লাগবে না, কিন্তু এই জেড টেস্টের বেসিক গুলো যদি না বলি হয়তো মনে হতে পারে যে সব আকাশ থেকে পড়ছে। তো ওই জন্য একটু জাস্ট বেসিক গুলা বললাম, বাট ম্যাথ করার জন্য দেখবেন যে জাস্ট অল্প একটু মনে রাখলেই ম্যাথটা করে ফেলতে পারবেন। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আপনার জেড ক্যালকুলেটেড বের করার একটা সূত্র আছে। জেড ক্যালকুলেটেড বের করার সূত্রটা হচ্ছে, মানে আমরা কি চেক দিব যদি আমার জেড ক্যালকুলেটেড জেড ক্রিটিক্যাল থেকে বড় আসে, জেড ক্রিটিক্যাল, ঠিক আছে, যদি বড় হয় তাহলে কি, তাহলে হচ্ছে আমার এইচ নট মানে কি নাল হাইপোথিসিস কি করবেন, একসেপ্ট করবেন। তাহলে রিজেক্ট করবেন কোনটা, অল্টারনেটিভ। অল্টারনেট হাইপোথিসিসটা রিজেক্ট হবে। আর যদি আপনার জেড ক্যালকুলেটেড এর ভ্যালু জেড ক্রিটিক্যাল থেকে ছোট আসে, তখন কি হবে, এই অল্টারনেটিভ হাইপোথিসিসটা রিজেক্ট করবেন, এই নালটা একসেপ্ট করবেন। মনে থাকবে, এটা ঠিক চিহ্ন দিছি, মানে বুঝেন যে ঠিক চিহ্ন দিছে কি, কারণ এটাকে একসেপ্ট করতে হবে যদি আমার জেড ক্যালকুলেটরের ভ্যালু জেড ক্রিটিক্যাল থেকে ছোট আসে। আর যদি জেড ক্যালকুলেটরের ভ্যালু জেড ক্রিটিক্যাল থেকে বড় আসে, তাহলে কি মানে নালটা একসেপ্ট করতে হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, আচ্ছা এবার দেখেন যে আসলে জেড ক্যালকুলেটেড আর জেড ক্রিটিক্যাল বাইর করবো কেমনে, বাইর করতে পারলেই তো কাজ শেষ। তারপর খালি চেক দিব যে ছোট না বড়, কোনটা ছোট কোনটা বড়। কিন্তু বাইটটা কেমনে করবো, দেখেন জেড ক্যালকুলেটেড মানে জেড ক্যালকুলেটেড বের করার সূত্র হচ্ছে যে জেড ক্যালকুলেটেড ইজ ইকুয়াল টু, মানে এটা হচ্ছে মডুলাস, প্লাস মাইনাস যাই আসুক এটাকে মানে মডুলাস করে দিবেন, u1 মাইনাস u2 ডিভাইডেড বাই sd। ঠিক আছে, মানে s বড় হাতের a, এটা ডিটা হচ্ছে গিয়া এই জায়গায় আছে এভাবে sd। এই sd মানে কি, এই sd মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওই যে বললাম যে প্রত্যেকটা ভ্যালুর সাথে এভারেজের একটা পার্থক্য থাকবে, ওই পার্থক্যগুলো ইউজ করে আপনি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে একটা এভারেজ ডেভিয়েশন বের করতে পারবেন যে আমার মানে এভারেজের সাথে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালুর আসলে পার্থক্য কতটুকু। তো u1 আর u2 কি জিনিস আর sd কি জিনিস, এটা বুঝলেই তো আমাদের জেড ক্যালকুলেটর বের করতে পারবো আমরা। দেখেন u1 হচ্ছে যে মিন স্পিড অফ বিফোর স্টাডি, মানে আপনি এটা বিফোর স্টাডি না, এটা আসলে বিফোর ইমপ্রুভমেন্ট হওয়ার দরকার ছিল, এটা হচ্ছে বিফোর ইমপ্রুভমেন্ট। মানে রাস্তায় কোন একটা সংস্কার কাজ করার আগে যতগুলা স্পট স্পিড আপনি ডাটা পাইছেন সবগুলার এভারেজ করলে আপনি কি পাবেন, এই u1 পাবেন। ঠিক আছে, আর u2 কি, মিন স্পিড অফ আফটার স্টাডি না, এটা আফটার ইমপ্রুভমেন্ট হবে। তার মানে রাস্তায় কোন একটা সংস্কার কাজ বা কোন একটা কিছু করার পরে আপনি যদি আবার স্পট স্পিড নেন, তখন ওই স্পট স্পিড গুলার এভারেজ করলে আপনি যে এভারেজটা পাবেন যা বা যে গড় বা মিনটা পাবেন ওইটা কি, u2। তাহলে u1 আর u2 কি জিনিস আমরা বুঝতে পারছি না ইকুয়েশনে। জি স্যার। এখন শুধু এসডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বুঝতে হবে। এসডি টা কেমনে বের করব, দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, একটু আগে বললাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ডিফারেন্স ইন মিনস, মানে হচ্ছে প্রত্যেকটার এভারেজের মধ্যে আমাদের মিনের সাথে কতটুকু মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালুর সাথে আমাদের এভারেজ ভ্যালুটা কিরকম পার্থক্য আছে বা কি, এটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতেছি বা ডেভিয়েশন বলতেছি। দেখেন এটা বের করার একটা সূত্র আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার সূত্রটা হচ্ছে স্কয়ার রুট অফ সামথিং, ভুলে গেছি এই যে দেখেন। আচ্ছা এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার সূত্র হচ্ছে স্কয়ার রুট অফ s1 স্কয়ার ডিভাইডেড বাই n1 প্লাস s2 স্কয়ার ডিভাইডেড বাই n2। এই পুরোটা হচ্ছে একটা ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে, মানে ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই, আপনি তো বুঝতেছেন যে স্কয়ার পুরোটার মানে স্কয়ার রুট পুরোটার উপরই আছে। এখন তাহলে n1 কি আর n2 কি, n1 হচ্ছে সম্ভবত বিফোর স্যাম্পল সাইজ। ঠিক আছে, মানে আপনি
ইমপ্রুভমেন্টের আগে যতগুলা স্পট স্পিডের ডাটা নিয়ে এভারেজ করছেন ওইটা কি আপনার স্যাম্পল সাইজ না? আপনি মনে করেন 50টা স্পট স্পিডের ডাটা নিয়ে কাজ করছেন, তাহলে আপনার স্যাম্পল সাইজ কত? কত? আপনারা কি মিটিং এ আছেন না বাইরে হয়ে গেছেন কোনটা? আপনি যদি ইমপ্রুভমেন্টের আগে 50টা স্পট স্পিড নেন, মানে 50 বার স্পট স্পিড নিয়ে ওগুলাকে এভারেজ করেন, তাহলে আপনার স্যাম্পল সাইজ কত? 50 না? 50 আপনি 50টা ডাটা নিয়ে কাজ করছেন। আর আপনি যদি আফটার ইমপ্রুভমেন্ট আরো 60 আবার 60টি স্পট স্পিডের ডাটা নেন, তাহলে আপনার আফটার ইমপ্রুভমেন্ট স্যাম্পল সাইজ কত? 60 তাহলে n1 হচ্ছে আমার স্যাম্পল 50 সাইজ বিফোর ইমপ্রুভমেন্ট, আমি শুধু মানে বিফোর লিখলাম, আর এটা হচ্ছে কি স্যাম্পল সাইজ আফটার, মানে আফটার ইমপ্রুভমেন্ট স্যাম্পল সাইজ। ঠিক আছে, তাহলে n1 কি জিনিস বুঝছি, n2 কি জিনিস বুঝছি, এই s1 আর s2 কি? s1 আর s2 সম্ভবত হচ্ছে গিয়া, আমি নিজেও ভুলে গেছি দুইটা কি জিনিস, একটু দেখি দাঁড়া কি জিনিস জানি ছিল। আচ্ছা, s1 আর s2 হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে বিফোর ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, s1 হচ্ছে আপনাদের ইমপ্রুভমেন্টের আগে এভারেজ স্পট স্পিডের সাথে ইন্ডিভিজুয়াল স্পট স্পিড গুলার যে পার্থক্য বা ডেভিয়েশন আছে এটা হচ্ছে s1, আর s2 হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আফটার ইমপ্রুভমেন্ট, মানে ইমপ্রুভমেন্ট করার পরে আমাদের স্পট স্পিডের যে এভারেজ ভ্যালু আছে তার সাথে ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলোর যে ডেভিয়েশন এটা হচ্ছে কি মানে আফটার স্টাডি বা আফটার ইমপ্রুভমেন্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে s1 আর s2 এর মান দেওয়া থাকলে আপনি একটা এভারেজ মানে এই দুইটার জন্য কম্বাইন করে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন sd আপনি বের করতে পারতেছেন, ওই যে রুট ওভার s1 বাই n1 প্লাস s2 বাই n2, মানে স্কয়ার টি স্কয়ার ছিল এখানে সূত্রের মধ্যে, একটু দেখি দাঁড়ান, সূত্রের মধ্যে মনে স্কয়ার টি স্কয়ার কিছু একটা ছিল না? হ্যাঁ, আচ্ছা, s এর উপর স্কয়ার আছে, যে রুট ওভার s1 স্কয়ার বাই n1 প্লাস s2 স্কয়ার বাই n2, এটা জাস্ট একটা ব্র্যাকেট দিচ্ছে বোঝানোর জন্য যে পুরোটার উপর রুট আছে, মানে পুরোটার উপর স্কয়ার রুট আছে। তাইলে আপনারা এখন কি মানে এই যে sd স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবেন? পারা যাবে না বের করা? Yes, sir. যদি Yes, sir. sd বের করতে পারেন আর u1 আর u2 জানেন, মানে বিফোর ইমপ্রুভমেন্ট এভারেজ স্পিড, আর u2 হচ্ছে আফটার ইমপ্রুভমেন্ট এভারেজ স্পিড, তাহলে এই z ক্যালকুলেটরটা বের করতে পারবেন না? জেড ক্যালকুলেটর বের করা যাবে? Yes, sir. জেড ক্যালকুলেটর যদি বের করতে পারি, এখন আমাদের কাজ কি বের করা? কি বের করতে হবে? Critical আগে তো। কি বের করতে হবে? Critical. জেড ক্রিটিক্যালটা বের করতে হবে। আচ্ছা, জেড ক্রিটিক্যালটা বের করার টেবিল আছে, টেবিল আমরা টেবিল ইউজ করব, কিন্তু কাহিনী আছে যে জেড ক্রিটিক্যালটা যখন আমরা টেবিল ইউজ করে বের করব, আচ্ছা, তো এই জেড ক্রিটিক্যাল বের করার সময় আপনাকে একটা ভ্যালু ইউজ করতে হবে, আলফার ভ্যালু। কার ভ্যালু? কার ভ্যালু ইউজ করতে হবে? আলফার ভ্যালু ইউজ করতে হবে। আচ্ছা, এই আলফাটা কি? এই আলফা হচ্ছে কি কনফিডেন্স লেভেল। ঠিক আছে, এই আলফাটা কি কনফিডেন্স লেভেল, মানে হচ্ছে এই যে যারা ডাটাগুলা কালেক্ট করছে তারা কত পার্সেন্ট কনফিডেন্ট যে ডাটাগুলা কারেক্ট। দেখেন এই যে কনফিডেন্স লেভেল, মানে কনফিডেন্স লেভেল হচ্ছে 95%, তার মানে কি যারা ডাটাগুলা কালেক্ট করছে তারা 95% কনফিডেন্ট যে ডাটাগুলা কি কারেক্ট। যদি 95, যদি আপনার আলফার মান 90% বলতো, বা যদি কনফিডেন্স লেভেল 90% বলতো, তাহলে কি বুঝতেন যারা ডাটাগুলা কালেক্ট করছে তারা কত পার্সেন্ট কনফিডেন্ট ডাটাগুলা কারেক্ট? কত পার্সেন্ট? 90%। 90% কনফিডেন্ট। এখন এই আলফার মানটাকে আপনাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। আপনি যখন টেবিলটা ইউজ করবেন, আলফার ডাইরেক্ট মান মানে এই 90% বা 90% কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 0.90, আর 95% কে ভাগ করলে কত হবে? 0.95। আপনি ডাইরেক্ট ইউজ করতে পারবেন না, কারণ আপনি এখন করতেছেন কি টু টেল টেস্ট, দুই দিকেই আছে। এজন্য এদিকে আলফা বাই 2 চিন্তা করতে হবে এই ডান পাশের জন্য, আর এই বাম দিকের জন্য আবার আলফা বাই 2 চিন্তা করতে হবে। ঠিক আছে, যদি এটা ওয়ান টেল হইতো, মানে গ্রাফটা আমার এরকম হইতো,
মানে ডিস্ট্রিবিউশনটা এরকম হইতো, শুধু অর্ধেক থাকতো, তাহলে আমি পুরা আলফার মানটাই নিতাম, তখন কি এটারে আর 2 দিয়ে ভাগ করতাম না। আমার কথা কি বোঝা গেছে? অনেক কিছু কি মাথার উপর দিয়ে যাচ্ছে? সেটা আবার স্যার। দেখেন, এই জিনিসগুলো একটু বুঝতে কষ্ট হবে, কারণ এই জিনিসগুলোর জন্য পুরো একটা আলাদা আপনার কোর্স থাকে স্ট্যাটিস্টিক্স, তো আপনাদের সিলেবাসে কোর্সটা নাই, যার জন্য এই জিনিসগুলো একটু কঠিন মনে হইতে পারে। জাস্ট দেখেন যে আলফা, মানে আলফা জিনিসটা কি, কনফিডেন্স লেভেল, মানে ডাটাগুলা কত পার্সেন্ট অ্যাকুরেট। এখন যদি কেউ বলে যে আমার ডাটা 95% অ্যাকুরেট, তার মানে কনফিডেন্স লেভেল কত, 95%, মানে আলফার মান কত, 95%। এখন আপনি যখন এই আলফার মানটা ব্যবহার করে জেড ক্রিটিক্যালের মানটা বাইর করার চেষ্টা করবেন একটা টেবিল থেকে, ওই টেবিলটাতে আপনি তো জানেন যে টেবিলটা হচ্ছে 2 টেল টেস্টের জন্য টেবিল, এই 2 টেলের জন্য আলাদা টেবিল, 1 টেলের জন্য আলাদা টেবিল আছে। তো যখন আপনি 2 টেল করতেছেন, যেহেতু এটার মাথা দুইটা, পজিটিভ দিকে একটা, নেগেটিভ দিকে একটা, ওই জন্য আলফার মানটাকে 2 ভাগ করে ফেলতে হবে, আলফা বাই 2 মাইনাস আলফা বাই 2, বা আলফা বাই 2 প্লাস মাইনাস নিয়ে চিন্তা না করলেও চলবে, অসুবিধা নেই। ওই জন্য আলফার মান যদি আপনার 95% দেওয়া থাকে, 95 কে 100 দিয়ে ভাগ করলে কত, 0.95, এটাকে কত দিয়ে ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। বাট যদি আপনাদের এই গ্রাফটা 1 টেল হইতো, মানে এরকম একদিক থাকতো, আরেক দিক না থাকতো, তখন কি এই গ্রাফটা ইউজ করার সময় বা এই টেবিলটা ইউজ করার সময় আমাদের আলফার মানকে 2 দিয়ে ভাগ করার দরকার আছে? কারণ এটা তো 1 টেইল, মানে আলফার পুরা মানটাই এই এক পাশের জন্য আপনি ব্যবহার করবেন। বাট যখন 2 টেইল হয়ে যাচ্ছে, আপনি আলফার পুরা মানটা এক পাশের জন্য ব্যবহার করতে পারতেছেন না, কারণ আপনার তো মাথা দুইটা, দুই মাথায় ব্যবহারের জন্য আলফার মানটাকে 2 দিয়ে ভাগ করে, মানে 2 ভাগ করে ফেলা হয়। বুঝতে পারছি? স্যার এতটুকু যদি বুঝেন, তাহলে আমরা এখন আশা করি অঙ্কটা করতে পারবো। অঙ্কটা করার সময় দেখবেন যে অঙ্কটা করতে 2 মিনিট লাগবে, এত থিওরি বুঝতে অনেক ঝামেলা হয়েছে, বাট অঙ্কটা হচ্ছে খুবই সহজ। দেখেন এই যে এখানে হচ্ছে কোশ্চেনের মধ্যে বলা আছে যে spot speed data were collected at a section of a highway during an utility maintenance work. এটা during এগুলো মানে ভুল লিখছে, before and after utility maintenance work, মানে মেইনটেনেন্স ওয়ার্কের আগে এবং পরে আপনার স্পট স্পিডের ডাটা কালেক্ট করা হয়েছে। দ্য স্পিড ক্যারেক্টারিস্টিক্স আর গিভেন বিলো, মানে ডাটাগুলোর ক্যারেক্টারিস্টিক্স কিরকম বা কোন জিনিসটার ভ্যালু কত, এগুলো নিচে বলা আছে। Determine whether there was any significant difference between the average speed at 95% confidence level. তাহলে আলফার মান এই 95% টা কার মান, এই যে 95% কনফিডেন্স লেভেল, এটা কার মান, আলফা মান। এটা আলফার মান, মানে আলফার মান। তার মানে ডাটাগুলো 95% অ্যাকুরেট, যারা কালেক্ট করছে তারা 95% কনফিডেন্ট যে ডাটাগুলো ঠিক আছে, আলফার মান আমি পাইলাম। এখন দেখেন যে এখানে আরো কিছু জিনিসপত্র বলা আছে যে U1, তাহলে U1 টা কি, আমাদের বিফোর ইমপ্রুভমেন্ট স্পট স্পিডের এভারেজ, আর U2 টা কি, আফটার ইমপ্রুভমেন্ট স্পট স্পিডের এভারেজ। S1 টা কি, বিফোর ইমপ্রুভমেন্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। S2 টা কি, আফটার ইমপ্রুভমেন্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। N1 টা কি, বিফোর ইমপ্রুভমেন্ট স্যাম্পল সাইজ। N2 টা কি, আফটার ইমপ্রুভমেন্ট স্যাম্পল সাইজ। বুঝতে পারছি? মানে এই বাম দিকের ভ্যালুগুলো হচ্ছে সব বিফোর এর ভ্যালু, আর ডান দিকের ভ্যালুগুলো কি, সব আফটার। আফটার এর ভ্যালু। এখন আমি যদি আপনাকে জেড বাইর করতে বলি, জেড ক্যালকুলেটেড, এটা সূত্রটা কি ছিল, মডুলাস অফ U1 মাইনাস U2 ডিভাইডেড বাই কি, এসডি না, তাই তো ছিল। এখন আপনাকে বাইর করতে হবে কি, এই এসডি বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাইর করতে হবে। তাহলে এসডি বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি ইচ্ছা মতো জায়গায় লিখতেছি, একবার নিচে, একবার উপরে, একবার কোনায়, একবার ডানে, তা আপনারা স্টেপগুলো সিরিয়ালি করবেন করার সময়। ঠিক আছে? তাহলে এসডি বাইর করবো কেমনে, রুট ওভার, সূত্রটা কি ছিল জানি, S1 স্কয়ার বাই N1 প্লাস S2 স্কয়ার বাই N2, এটাতে একটা জাস্ট ব্র্যাকেট দিছে, পুরোটার উপর স্কয়ার রুট আছে বোঝানোর জন্য। তাহলে আমাদের S1 এর মান কত বলা আছে, 7.5 7.5 না, স্যার। 7.5 স্কয়ার ডিভাইডেড বাই কত, N1, N1 এর মান কত, প্লাস আমাদের S2 এর মান কত বলা আছে, ডিভাইডেড বাই কত হবে, N2, N2 কত বলা আছে,
আর পুরোটাকে কি করব, রুট করব। তাহলে ক্যালকুলেটর ইউজ করে দেখেন তো কত আসে ভ্যালুটা। কেউ কি ক্যালকুলেটর ইউজ করতেছেন নাকি সবাই, মানে এটা এখানে করে দেয়াই আছে, বাট আমি তারপর আপনাদেরকে যে করাইতেছি আর কি, যেন মনে থাকে। 0.64 0.64 রুট টু ঠিক মতো করছেন তো? স্যার 0.64 আচ্ছা। না মনে হয় আপনি কোনো একটা ভুল করছেন, এটা যে এত ছোট আসবে না, আর একটু বড় আসার কথা। ক্রিটিক্যাল জেড ক্যালকুলেটেড, আপনার আপনার ইয়ার ভ্যালু আসছে এই যে এস ডির মান আসছে হচ্ছে গিয়া 0.64 এস ডির মান, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তো আমি কি এস ডি বের করলাম এতক্ষণ? স্যার তাহলে ঠিক আছে, সরি সরি, হ্যাঁ আপনার 0.64 আসছে, এখানে 0.64 আসছে, এস ডি ঠিক আছে। আচ্ছা আপনি এখন এস ডি পেয়ে গেছেন, তাহলে এস ডি পেয়ে গেলে আপনি এখন জেড ক্যালকুলেটরটা বাইর করতে পারবেন না? এই যে আমরা যেখানে ডান দিকে ইকুয়েশনটা লিখছি, এই যে জেড ক্যালকুলেটর বাইর করা যাবে না? এস ডি কত পাইছেন? 0.64, আর আমাদের ইউ ওয়ান দেয়া আছে কত? 35.5, মাইনাস ইউ টু দেয়া আছে কত? 38.7। তাহলে এটা মডুলাস, তার মানে কি, মানে 35.5 থেকে 38.7 বাদ দিলে নেগেটিভ মান আসবে, বাট ওটা আমরা পজিটিভ চিন্তা করবো, আমরা নেগেটিভ থেকে চিন্তা করবো না। তাহলে ভাগ করে দেখেন তো কত আসে এটা। 5 বরাবর 5? স্যার এত বেশি তো আসার কথা না। দেখি তো কত আসে, 35.5 মাইনাস 38.7 ডিভাইডেড বাই কত, 0.64। মানে আমার ক্যালকুলেটরের তো অবস্থা খারাপ। আচ্ছা কত আসে দেখেন তো, 5 আসছে? 5 আসছে ওকে 5, আপনারা যেহেতু বলছেন 5, তাহলে জেড ক্যালকুলেটরের ভ্যালু পাইলাম কত, 5। এখন আমাদেরকে বাইর করতে হবে কার ভ্যালু, জেড ক্রিটিক্যালের ভ্যালু। তো জেড ক্রিটিক্যালের ভ্যালু বের করার সময় আমাদের কার মান লাগবে, জেড ক্রিটিক্যালের ভ্যালুটা বের করার সময় কার মান লাগবে? এটা বের হবে টেবিল থেকে, ঠিক আছে? এটা বের হবে টেবিল থেকে, এবং এই সময় আমাদের লাগবে হচ্ছে কি আলফার মান। তাহলে আলফার মান যদি 0.95 মানে 95% মানে 0.95 হয়, তাহলে আলফা বাই 2 এর মান কত, কত? 0.475 0.475 না? স্যার আচ্ছা কারণ আমি একটা ছবি ডাউনলোড করতে হবে, ছবিটা ডাউনলোড করা হয়নি। মানে গুগলে সার্চ দিলেই পাবেন যে জেড টেবিল, জেড টেস্ট টেবিল বইলা গুগলে সার্চ দিলেই পাবেন। চাইলে আপনারাও ডাউনলোড করে ফেলতে পারেন একটা টেবিল এরকম, বা টেবিলটা আমি দিয়ে দিব, অসুবিধা নেই। জেড টেবিল টেস্ট, সরি জেড টেস্ট টেবিল, জেড টেস্ট। আবার টেবিলটা ডাউনলোড করার সময় 2 টেইলেরটা ডাউনলোড করেন, 1 টেইলেরটা করেন না, তাহলে 1 টেইলেরটা করলে কিন্তু দেখবেন যে মিলে না কোনো কিছু। আচ্ছা মানে এই টেবিলটা ইউজ করারও আবার অনেক কাহিনী আছে, কেমনে ইউজ করবো একটু বুঝতে হবে। দাঁড়ান, আরে কি আসলো, টেবিলটা ডাউনলোড করা ছিল কই জানি, কারণ জেড টেস্ট টেবিল, আচ্ছা না, নাইম কি আছেন? নাইম, জি স্যার। আপনি হলের ব্যাপারে কিছু জানেন? না স্যার, খুবই চিন্তিত স্যার আমি এটা। আপনি বলে কালকে জামশেদ স্যারের সাথে কথা বলছেন?
স্যার বলছিলাম হচ্ছে গিয়া উনি বললো যে মিটিং হবে, দ্যাটস ইট, এমনি ডিটেইলসে কিছু বলতে পারলো না স্যার। ও আচ্ছা আচ্ছা। আর কি জানি মানে বললাম, আমি ওর সাথে কথা বলছিলাম, তো জামশেদ স্যার বললো যে কি আপনাদের সাথে বোধহয় যারা মানে আরো বাকি যে সেমিস্টার গুলো আছে ওই সময়গুলো হলে থাকবেন তাদেরকে মনে হয় একটা মানে জানতে যাবে যে কারা কারা মানে পুরো টাইম তো কি হলে থাকবেন, এরকম কিছু বলছে। হ্যাঁ স্যার, কিন্তু আসলে স্যার হল নিয়ে বর্তমানে আমাদের অনেক মতামত আছে, যেগুলো স্যার সত্যি কথা বলতে কি আমরা বলতে পারতেছি না কাউরে, মানে কথাগুলো বলা দরকার কিন্তু মানে কারে যে বলবো স্যার। তারপরে জামশেদ ভাই বললো যে এক কাজ করতে হলে ইয়ারে বললো যে সাদমান ভাই এইচআর আছে, হ্যাঁ, ওর কাছে লিখে জমা দিই, কিন্তু দেখি আমি আজকে হয়তো বা লিখে জমা দিব। আপনাদের হলের ব্যাপারগুলা মানে আপনারা জামশেদের সাথে শেয়ার করবেন, কারণ আমাদের ডিপার্টমেন্ট থেকে হল রিপ্রেজেন্টেটিভ হচ্ছে গিয়া মানে হলের দায়িত্বে আছে হচ্ছে গিয়া জামশেদ স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার। স্যার যেহেতু হলে থাকে, কোনো প্রবলেম বা আপনারা আসলে কি অবস্থায় আছেন এটা তো স্যারই ভালো বুঝবে। না, আমরা তো কেউ আসলে হলে থাকি না, যার যার কারণে মানে হলে কি হচ্ছে না হচ্ছে আমাদের ওরকম কোনো আইডিয়া নাই। স্যার একটা কথা জানতে পারি স্যার? অবশ্যই জানতে পারবেন, বলেন। স্যার হঠাৎ করে স্যার এরকম একটা বিতর্কিত সিদ্ধান্ত কেন আসলো স্যার কর্তৃপক্ষ এটা তো থেকে স্যার? মানে বিতর্কিত সিদ্ধান্ত কিনা তাও জানি না, আর কেন আসছে বলতে পারতেছি না। হয়তো ইউনিভার্সিটি দেখছে যে মানে যারা হল ছেড়ে দিছে বা অনেকেই হল ছেড়ে দেওয়ার কারণে প্রত্যেক মাসে একটা ভর্তুকি দেওয়া লাগতেছে ইউনিভার্সিটি, মানে লস হচ্ছে, ওই জন্য প্রবাবলি হলটা ছেড়ে দেওয়ার ডিসিশন নিছে। বাট যারা থাকবে তাদের সংখ্যা কাউন্ট করে তাদের জন্য আরেকটা হল প্রবাবলি ব্যবস্থা করবে, আমাকে গতকালকে এরকমই বলছে জামশেদ স্যার, ঠিক আছে। বাট তাদেরকে বুঝতে কনফার্ম করতে হবে যে তারা হচ্ছে একদম লাস্ট পর্যন্ত থাকবে, তারা হল ছাড়বে না। বুঝতে পারছি স্যার, আসলে দেখি, মানে আমি সেটাই। বলবো স্যার। আর আজকে যদি মিটিং হয়, দেখেন মিটিং এ থাকেন, মানে ওই যে আলিফ আর ইয়াও মনে হয় ব্যাপারগুলো জানেন না, ওই যে হাসিবুল ইসলাম রহিম, তো আপনারা থাকেন, তাহলে তো বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। স্যার আচ্ছা দেখেন, মিটিং এ কি আমাদের মানে থাকার কোনো সুযোগ আছে স্যার? এটা তো আমি এটা জানি না, মিটিং কি আপনাদের সাথে করবেন নাকি মানে টিচাররা ভিসির সাথে করবে, কি বলছেন। টিচাররা টিচাররা স্যার মানে এইচআর হ্যাঁ, টিচার আমাদেরকে তো কিছু জানাই নাই তো। ও তাইলে বোধহয় মানে টিচারদের মিটিং ইয়ে আছে ভিসির সাথে। স্যার এটা স্যার স্টুডেন্ট থাকলে ভালো হতো না স্যার, স্টুডেন্ট স্যার আমরা থাকলে বেশি ভালো হতো না অধিকার স্যার, বেশি। আমরা টিচাররা তো হলের যারা কি আছি বলবো বলেন। একটা বিসি অ্যাড্রেস পাইলে খুব ভালো হতো স্যার। প্রবলেম গুলো যেহেতু মানে জামশেদ স্যারকে আপনারা বলছেন বা অলরেডি মাথায় তো ঢুকছে নিশ্চয়ই, আর দরকার হলে না হয় আমি ক্লাস শেষ হলে আরেকবার কথা বলবো, স্যার নিশ্চয়ই ভিসি স্যারকে জানাবে, না আপনাদের কথাগুলাই স্যার ভিসি স্যারকে জানাবে, টেনশন করার কিছু নেই। আচ্ছা, ঠিক আছে। এখন এখন দেখেন যে আমাদের তাহলে আলফা বাই 2 এর মান আমরা কত পাইলাম। এই আলফা, আর এটা লেখা যায় না কেন বিশাল, আচ্ছা যাই হোক, আলফা বাই 2 এর মান কত পাইছি। 0.475. দাঁড়ান এটা একটু ছোট করতে হবে। হ্যাঁ, আলফা বাই 2 এর মান পাইলাম হচ্ছে গিয়া 0.475। এখন দেখেন এই যেখানে মান, এই মানগুলোর মধ্যে 0.475 কই আছে খুঁজেন তো। 0.4726, 0.4788, 0.475, 0.475 কই আছে। কেউ কি দেখতেছেন কোথায় আছে। জি স্যার 1.9 বরাবর স্যার, 0.06 এর নিচে। 1.9 বরাবর 0.47, এই যে পাওয়া গেছে। 0.06 নিচে। এটা না 0.475। জি স্যার। আচ্ছা, এবার এই 0.475 থেকে এই রো বরাবর আসবেন, এই রো বরাবর আসলে কত পাইলেন। 0.9, কলাম বরাবর যাবেন, কত পাইলেন। 0.06। রো এর সাথে রো এর ভ্যালুটা আগে লিখবেন, রো থেকে কত পাইছেন 1.9, রো এর সাথে কলাম থেকে যে ভ্যালুটা পাইছেন ওই ভ্যালুটা যোগ করবেন। কলাম থেকে কত পাইছেন 0.06, তাহলে আমাদের জেড ক্রিটিক্যালের মান কত 1.96। স্যার। বুঝতে পারছেন, জেড ক্রিটিক্যালের মান টেবিল থেকে কেমনে বের করবো বুঝতে পারছেন। জি স্যার। মানে আমাদের আলফা বাই 2 এর মানটা খুঁজবেন কই আছে, দেখবেন যেখানে আছে কিনা। মানটা খুঁজে পাইলে বা কাছাকাছি যদি এক্স্যাক্টলি পান নাই, মনে করেন যে 0.4756 আছে কিন্তু এক্স্যাক্টলি 0.475 নেই, তাহলে তো কিছু করার নেই, তাহলে আমি এটা ইউজ করতাম, কিন্তু যেহেতু আমার আসছে 0.475 এবং এক্সাক্ট এই মানটা টেবিলে আছে, আমি এটাই ব্যবহার করব। তো কি করলাম, ফার্স্টে রো বরাবর আসলাম, তারপর কি কলাম বরাবর গেলাম, রো বরাবর পাইলাম হচ্ছে গিয়া 1.9 আর কলাম বরাবর পাইলাম কত 0.06, তো এই 1.9 আর 0.06 যোগ করে পাইলাম আমাদের জেড ক্রিটিক্যালের মান কত 1.96। আচ্ছা ওকে, তাহলে আপনাদের জেড ক্যালকুলেটরের মান আসছে কত 5,
জেড ক্যালকুলেটরের মান আসছে কত? 5 sir. আর জেড ক্রিটিক্যালের মান কত আসছে? 1.96. 1.96। এখন কোশ্চেন আপনারে কি বলছে? কোশ্চেনে বলছে যে দেখেন, determine whether there was any significant difference between the average speed at 95% confidence level, মানে কোনো significant difference আছে কিনা average স্পিডের মধ্যে। তাহলে আপনার এখানে নাল হাইপোথিসিস H নট কি? নাল হাইপোথিসিস H নট কি? সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে এভারেজ স্পিডের মধ্যে বিফোর ইমপ্রুভমেন্ট আর আফটার ইমপ্রুভমেন্ট। আমি শুধু ডিআই ডাবল এফ লিখলাম সংক্ষেপে ডিফারেন্স। তাহলে অল্টারনেট কি? Nice. সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। তাহলে আমরা নালটাকে অ্যাকসেপ্ট করব নাকি অল্টারনেটটাকে অ্যাকসেপ্ট করব? So nullটা। কেন? কি বলছিলাম? যদি জেড ক্যালকুলেটেড এর ভ্যালু জেড ক্রিটিক্যালের ভ্যালু থেকে বড় হয় তাহলে আমার নাল হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করতে হবে, অল্টারনেটটাকে রিজেক্ট করতে হবে। আর যদি উল্টা হয়, জেড মানে ক্যালকুলেটেড এর ভ্যালু যদি জেড ক্রিটিক্যালের ভ্যালু থেকে ছোট হয় তাহলে আমার নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করতে হবে, অল্টারনেটটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমার যেহেতু জেড ক্যালকুলেটেড ইজ গ্রেটার দেন জেড ক্রিটিক্যাল, তাহলে আমার কোনটা সত্যি? নালটা সত্যি না? জি স্যার। তার মানে কি সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। ঠিক আছে, যে ইট ক্যান বি কনক্লুডেড দ্যাট দ্য ডিফারেন্স ইন মিন স্পিড ইজ সিগনিফিকেন্ট at 95% confidence level. যেহেতু z calculated is greater than z critical, so it can be concluded that the difference in mean speed is significant. মানে আমার নাল হাইপোথিসিসটা সত্যি, আমি নাল হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করলাম at 95% confidence level। অঙ্কটা কি সোজা না কঠিন? স্যার সোজা স্যার। বুঝা আছে। কিন্তু ওই এই জেড টেস্ট এগুলো থিওরি গুলো একটু আর কি ভেজাল, যেহেতু মানে স্ট্যাটিস্টিক্স এর কোর্স আপনাদের সিলেবাসে নাই বা ছিল না, একটু প্রবলেম আছে। বাট অঙ্কটা সহজ, বুঝতে পারছি আমরা সবাই? জি স্যার, রেকর্ডটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আজকে তাইলে আর নতুন কিছু কি পড়াবো? আজকে নতুন কিছু পড়াবো না আজকে। না স্যার, থাক স্যার। আচ্ছা। আমরা পরের ক্লাসে হচ্ছে গিয়ে ট্রাফিক ডিলে স্টাডি করবো ইনশাআল্লাহ, যে রাস্তাঘাটে আমাদের বিভিন্ন কারণে জ্যামজটে পড়তে পারি, আমাদের এভারেজ স্পিড বিভিন্ন কারণে বেড়ে যায়, এভারেজ জার্নি স্পিড বিভিন্ন কারণে মানে কমতে পারে, এভারেজ জার্নি ট্রাভেল টাইম বিভিন্ন কারণে বাড়তে পারে। এই কারণগুলো নিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ পরের ক্লাসে দেখার। রেকর্ডিং